1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করেছিল এবং পাকিস্তানিদের সৈনিকদেরকে সহযোগিতা করেছিল। এর জন্য আমরা এই দলটাকে বলি রাজাকার। তারা তাদের দলের সাথে যারা যুক্ত ছিল তারা সবাই কিন্তু রাজাকার। এখন এই যে 2014 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ আজহারুল ইসলামকে এই রাজাকার বা পাকিস্তানিদেরকে সহযোগিতার মাধ্যমে কোন দর্শন, হত্যা 5-6টা অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আজকের এই আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে এটা থেকে। তার মানে সে এই রাজাকার ছিল না, এই হত্যার সাথে জড়িত ছিল না। তো রাজাকার না থাকলে বা হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট বা পাকিস্তানিদেরকে সহযোগিতা এগুলোর সাথে যুক্ত না থাকলে এই 1971 সালে যখন রংপুর এলাকার ছাত্র সংঘের জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন, তার ছাত্র সংঘের যে সভাপতি ছিলেন বা আলবদর বাহিনীর ওই এলাকার যে প্রধান ছিলেন, উনি ওই সময় কি করেছেন? উনি কি বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে? তাদের দলটা যেহেতু বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিল, পাকিস্তানিদেরকে সহযোগিতা করলো, তাহলে এই মানুষটা নৈতিক কারণে কিন্তু সে পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে আমরা তাকে স্বাধীনতা পরবর্তী বা বিভিন্ন সময় তাকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে চিনতে পারতাম, কিন্তু সে ওই জায়গায় ছিল না। এর জন্য সে রাজাকার। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলা অবশ্যই যৌক্তিক অভিযোগ। এখন প্রশ্ন হলো, উনি যদি এই 71 সালে পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান না নেন, তাহলে নিশ্চয়ই উনি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে জামাতে ইসলাম যখন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে তার রাজাকারি সার্টিফিকেটটা নিল, আপনি বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে পাকিস্তানিদের কাছেও কিন্তু আপনি রাজাকার। তার মানে আজহারুল ইসলাম একটা ডাবল রাজাকার। একটা ডাবল রাজাকারকে একটা আদালত, বাংলাদেশের একটা আদালত, এইখানে তো যে সমস্ত মানুষ ওই যে রাজাকার ক্যাটাগরির মানুষও থাকতে পারে এইখানে, তবে তারপরেও কিন্তু মানে এই একটা খারাপ মানুষও যখন আদালতেও যদি থাকে, তারপরে তার ওই যে আদালত বলে একটা বিষয় আছে, বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া, এটার কিন্তু একটা বিষয় আছে। এই বিষয়টার কারণেও কিন্তু আদালত তাকে উল্টাপাল্টা রায় দিতে পারে না। আমার মনে হয় এই আদালতটাও রাজাকারের সার্টিফিকেটটা নেওয়ার জন্য সে চেষ্টা করতেছে। না হলে 71 সালের একটা যুবক, আমার মনে হয় 18, 19, 20, 21 বছর বয়স হবে তার ওই সময়, সে ওই সময় বাংলাদেশে কি করেছিল? সে তো বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নাই। তাহলে বাংলাদেশের যে আদালত, সে আদালতটাও কিন্তু নিজেকে একটা রাজাকার হিসাবে এই প্রতিষ্ঠিত করার জন্য এই প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে। তো যে যাই করুক আর যে যাই বলুক, বাংলার মানুষ জানে জামাতে ইসলাম রাজাকার। তাদের দলের সাথে যারা জড়িত আছে এরা প্রত্যেকে রাজাকার। এরা বিগত দিনেও পাকিস্তান চেয়েছিল, তারা এখনও কিন্তু পাকিস্তান চায়। তো সবচেয়ে মজার বিষয় কি হলে জানেন, এই যারা 71 সালে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানি ছাড়া এদেরকে কিন্তু পাকিস্তানিরা নেয় নাই। কেন নেয় নাই? তাদের বক্তব্য হলো বিশ্বাসঘাতকদেরকে আমরা নিব না। আবার বিশ্বাসঘাতকদের বক্তব্য কী ছিল? যে আমরা যেহেতু বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমরা কিন্তু পাকিস্তান গেলে পাকিস্তানিরাও আমাদেরকে মুক্তি দিবে না। তাই রাজাকার, তার কোনো মুক্তি নাই, সে সারা জীবনই রাজাকার, সে কোনোদিনও পরিবর্তন হয় না। আমি বাংলাদেশের 1-2 জন পাকিস্তান পিরিয়ডের বাঙালি মানুষের, যারা পাকিস্তান হয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানিদের পক্ষে, কিন্তু তারা বাঙালি, কিন্তু এখনও তারা বাংলাদেশে আছে,
আমি তাদের দুই একজনের ঘটনা কোনো একটা সময় আগামীতে কোনো একটা ভিডিওতে বলবো, আপনারা শুনতে পাবেন যে কেন এই রাজাকার বা যারা বাঙালি হয়েও পাকিস্তানের পক্ষে অবস্থান করে যুদ্ধ করেছিল, তাদেরকে কেন পাকিস্তানিরা তাদের দেশে ফিরিয়ে নেয় নাই, তার কাহিনীগুলো আমি আগামী আমার বক্তব্য বা ভিডিওতে উপস্থাপন করব। তবে আপনারা ভালো করে জেনে নিন এই বিষয়টা, এই আজহারুল হককে আদালত মুক্তি দিলেও বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে যে এরা সারা জীবন রাজাকার। রাজাকার কোনো দিন পরিবর্তন হয় না।